আচ্ছা, আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ না প্রজাতান্ত্রিক দেশ? আমরা তো 26শে জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট করি, তাই তো? আবার আমরা বলছি উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, আমরা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। তো আসলে বিষয়টা কি, এটাই আজকে আমাদের টপিক। নমস্কার, আমার নাম নবীন। আজকে থেকে একটা নতুন সিরিজ চালু হচ্ছে, পলিটি কনসেপ্ট টক্স। এই সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে পলিটির যত ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি আলোচনা করব, এবং এর সাথে সাথে এক্সাম রিলেটেড যত ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ার খুললেই তোমরা যেগুলো বারংবার পাবে, সেগুলো এর সাথে সাথে আমি ইনক্লুড করতে থাকবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ভারতবর্ষ ডেমোক্রেটিক না রিপাবলিকের অ্যান্সার আমরা কোথায় পাবো? অবশ্যই সংবিধানে পাবো। সংবিধান কি বলছে? সংবিধানের প্রিয়াম্বেল বলছে ইন্ডিয়া ইজ সোভারিন, মানে সার্বভৌম, সোশিয়ালিস্ট মানে সমাজতান্ত্রিক, তারপর বলছে সেকুলার, যেই ওয়ার্ডটা নিয়ে বিতর্কের শেষ নেই, তারপর ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, আর লাস্টে বলছে প্রজাতান্ত্রিক মানে রিপাবলিক। তো আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেছি। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ না প্রজাতান্ত্রিক দেশ? ইন্ডিয়া ডেমোক্রেটিক রিপাবলিক দুটোই, মানে ডেমোক্রেসি আর রিপাবলিক দুটোর ফিচার্সই ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এবার এর মধ্যে কী তফাৎ রয়েছে, ডেমোক্রেটিক কাকে বলে, রিপাবলিক কাকে বলে, এ বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখব। কিন্তু তার আগে এই ওই যে বললাম যে ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো আমরা আলোচনা করব। তো প্রিয়াম্বেল নিয়ে যখন কথা উঠেছে, দেখে নিই প্রিয়াম্বেল থেকে পরীক্ষায় কী কী গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে। তো প্রথম ইম্পর্ট্যান্ট পয়েন্টস আমাদের পড়তে হবে, বা পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রিয়াম্বেলকে এখনও অবধি কতবার সংশোধন করা হয়েছে। তো এখনও অবধি প্রিয়াম্বেলকে কেবলমাত্র একবারই সংশোধন করা হয়েছে, অ্যামেন্ডেড অনলি ওয়ান টাইম। ওকে, কততম সংশোধন সেটা? 42nd অ্যামেন্ডমেন্ট। কত সাল? 1976। এই সংশোধনের মাধ্যমে প্রিয়াম্বেলে কী অ্যাড করা হয়েছিল? এই যে সোশ্যালিস্ট এবং সেকুলার ওয়ার্ডটা কিন্তু মূল সংবিধানে ছিল না, এইটাই 42তম সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়। ওকে, আচ্ছা আচ্ছা, এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কিন্তু একটা নিকনেম আছে, অনেকেই তোমরা জানো। যারা জানো ভিডিওটা পজ করে এখনই কমেন্ট করো। একে বলা হয় মিনি কনস্টিটিউশন। কেন বলা হয়? কারণ অনেক নতুন জিনিস কিন্তু এই সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে সংযোজন করা হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য, প্রথমেই আলোচনা করলাম এই সেকুলার এবং সোশ্যালিস্ট ওয়ার্ডটা, এবং ফান্ডামেন্টাল ডিউটিসও কিন্তু এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই সংবিধানে যুক্ত করা হয়। শুধু তাই নয়, এমন কিছু সংবিধানের বিষয় সংশোধন করা হয়েছিল এই সময় যেগুলি কিন্তু বেশ বিতর্কিত ছিল। যেরকম এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ক্ষমতার ওপর হস্তক্ষেপ করা হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আদালতের এখতিয়ারের বাইরে করা হয়েছিল। প্লাস এমার্জেন্সি প্রভিশনগুলোকে আরও বেশি কঠোর করা হয়েছিল। এক কথায় একটা ডেলিবারেট অ্যাটেম্প্ট ছিল ইন্দিরা গান্ধী সরকারের ক্ষমতাকে কেন্দ্রীকরণের। আচ্ছা, আমরা এবার আমাদের নেক্সট ইম্পর্ট্যান্ট পয়েন্টসে যাব। প্রিয়াম্বেল আমরা সংবিধান খুলেই পাই, তাই তো? কিন্তু সংবিধান আগে রচনা করা হয়েছে, তারপর লাস্টে প্রিয়াম্বেলকে তৈরি করা হয়েছিল। তাই বারংবার একটা প্রশ্ন উঠেছিল যে প্রিয়াম্বেলকে কি সংবিধানের অংশ বলা চলে? তো এই বিষয়ে আমাদের তিনটে কেস খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের পড়তে হবে। প্রথম বলছে সুপ্রিম কোর্ট যে না, প্রিয়াম্বেল সংবিধানের অংশ নয়, নট পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা কোন কেসে বলছে? ফার্স্ট বলছে বেরুবারি ইউনিয়ন কেসে, বেরুবারি ইউনিয়ন কেস 1960। আবার সুপ্রিম কোর্ট বলছে যে না, প্রিয়াম্বেল ইজ এ ইন্ট্রিগাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বেল সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে কোনো ডাউট নেই। এটা ফার্স্ট কোন কেসে বলেছে? ফার্স্ট বলেছে দ্য লেজেন্ডারি, দ্য ল্যান্ডমার্ক কেস, কেশবানন্দ ভারতী কেস, কেশবানন্দ ভারতী ভার্সেস দ্য স্টেট অফ কেরালা 1973। আচ্ছা, কেন ল্যান্ডমার্ক? এই কেস তোমরা যখন পলিটি পড়বে বারবার প্রতিটা চ্যাপ্টারে এই কেসের উল্লেখ পাবে। এই কেসেই কিন্তু সুপ্রিম কোর্ট সংবিধানের বেসিক স্ট্রাকচারের ডক্ট্রিন দেয়। সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য বা মৌলিক কাঠামোর তত্ত্ব কিন্তু এই কেসের মাধ্যমেই উঠে আসে। কত সালে এই কেসের ভার্ডিক্ট এসেছিল? 1973, এবং ডেটটাও আমাকে মনে রাখতে হবে 24 এপ্রিল। তাই এই ডেটটাকে কিন্তু ওই বেসিক স্ট্রাকচার ডে হিসাবেও পালন করা হয়। আচ্ছা, কেশবানন্দ ভারতী কেস নিয়ে অবশ্যই আলাদা একটা ভিডিও আমি করব, কেন খুবই গুরুত্বপূর্ণ কেস। যাই হোক, আমরা আমাদের নেক্সট পয়েন্টে ঢুকবো।
আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে ওয়ার্ডগুলো না প্রিয়াম্বেলের, সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এগুলো কিন্তু কারেক্ট অর্ডারে মনে রাখতে হবে। যেমন সোভারিন 1, সোশ্যালিস্ট 2, সেকুলার 3, ডেমোক্রেটিক 4 আর রিপাবলিক 5। কারেক্ট অর্ডারে মনে রাখতে হবে, উল্টোপাল্টাভাবে পড়লে কিন্তু হবে না, যে সোভারিনের পর আমি সেকুলার পড়লাম বা সেকুলারের আগে আমি রিপাবলিক মনে রাখলাম, এমনভাবে কিন্তু হবে না। কারেক্ট অর্ডারে মনে রাখতে হবে, অ্যারেঞ্জ করতে দেয় এটাকে। যাই হোক, এই হলো মোটামুটি প্রিয়াম্বেলের এই প্রশ্নগুলোই বারংবার আসে। আচ্ছা, একটা ইনফরমেশান দিতে আমি মিস হয়ে গেছে। আর একটা কেসেও বলেছিল সুপ্রিম কোর্ট যে প্রিয়াম্বেল ইন্ট্রিগাল পার্ট। এটা কোন কেস? এটা এলআইসি কেস। এলআইসি কেস 1995। এলআইসি কেস ভার্সেস সাম এডুকেশন রিসার্চ, এরকম কিছু একটা আছে, আমার এক্সাক্ট মনে নেই। ওকে, এইবার আমরা আবার টপিকে ফিরবো, যে ইন্ডিয়াকে ওয়াই ইন্ডিয়া রিপাবলিক, ইন্ডিয়াকে কেন আমরা রিপাবলিক বলছি আর কেনই বা ডেমোক্রেটিক বলছি। ওয়াই ইন্ডিয়া ডেমোক্রেটিক, এই দুটোর কি ফিচার্স রয়েছে ইন্ডিয়ার মধ্যে? রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র। মানে একটা দেশ রিপাবলিক তখনই হবে যার হেড অফ দ্য স্টেট ইলেক্টেড হবে। স্টেট শুড বি ইলেক্টেড। আমাদের হেড অফ দ্য স্টেটকে প্রেসিডেন্ট, প্রেসিডেন্সের নির্বাচন হয় তো, হ্যাঁ, উই হ্যাভ দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট। তাই জন্য, তার জন্য ইন্ডিয়া প্রজাতান্ত্রিক দেশ, কারণ তিনি বংশ পরম্পরার রাষ্ট্রের প্রধান হয়ননি, নির্বাচনে জিতে, ভোটে জিতে রাষ্ট্রের প্রধান হয়েছেন। আচ্ছা, প্রেসিডেন্সের ইলেকশন ইনডিরেক্ট ইলেকশন, মানে আমরা সরাসরি প্রেসিডেন্টের ইলেকশনে ভোটদান করি না বা অংশগ্রহণ করি না। কারা করেন? যাদের আমরা নির্বাচিত করে এমপি এমএলএ হিসাবে পার্লামেন্ট বা বিধানসভায় পাঠিয়েছি, তারা প্রেসিডেন্টের ইলেকশনে সরাসরি ভোটদান করেন বা অংশগ্রহণ করেন। মানে এক কথায় আমরা ইনডিরেক্টলি আমাদের রিপ্রেজেন্টেটিভের থ্রু প্রেসিডেন্টের ইলেকশনে যোগদান করছি। এই জন্য প্রেসিডেন্টের ইলেকশন ইনডিরেক্ট ইলেকশন। আচ্ছা, প্রেসিডেন্টের ইলেকশন কীভাবে হয় সেটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 55, দ্য ম্যানার অফ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। ওকে, রিপাবলিক স্টেটের এখন সেকেন্ড ক্রাইটেরিয়া কি? সেকেন্ড ক্রাইটেরিয়া, রিপাবলিক স্টেটে একটা কনস্টিটিউশন থাকবে এবং সেই দেশ সেই কনস্টিটিউশন অনুযায়ী পরিচালিত হবে। তার মানে সেই দেশে একটা আইনের শাসন থাকবে, মানে রুল অফ ল। এই কটা ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য ইন্ডিয়াকে আমরা রিপাবলিক বলছি। এখন আসবো কেন ডেমোক্রেটিক বলছি। তার আগে দেখো, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তাই তো? তিনি যত গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে সেখানে তিনি কর্মকর্তাদের নিয়োগ করেন, যেমন হাইকোর্টের, সুপ্রিম কোর্টের জাজ, ক্যাগ, ইউপিএসসির চেয়ারম্যান, তারপর আরও যেসব উচ্চপদস্থ পদগুলো রয়েছে তিনি সেখানে নিয়োগ করেন। তিনি মন্ত্রীদের বরখাস্ত করতে পারেন, তিনি এমার্জেন্সি জারি করতে পারেন, কোনো রাজ্যে তিনি রাষ্ট্রপতি শাসনও জারি করতে পারেন। তার মানে দেশের প্রশাসনিক ক্ষমতার শীর্ষে বসে রয়েছেন রাষ্ট্রপতি। অল দ্য এক্সিকিউটিভ পাওয়ার ইজ ভেস্টেড অন দ্য প্রেসিডেন্ট। কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিজের সিদ্ধান্ত নেওয়ার কিন্তু কোনো অধিকার নেই। রাষ্ট্রপতি তার এই প্রশাসনিক ক্ষমতা তখনই প্রয়োগ করতে পারবেন যখন প্রাইম মিনিস্টার বা মন্ত্রিপরিষদ তাকে সেই ব্যাপারে পরামর্শ দেবেন। এই জন্য রাষ্ট্রপতিকে কি বলা হয়? রাষ্ট্রপতিকে বলা হয় আমাদের নমিনাল হেড বা নামমাত্র প্রধান, বা ডিজিওর এক্সিকিউটিভ বা ডিজিওর হেড। আচ্ছা, তার মানে প্রশাসনের আসল ক্ষমতা কার হাতে রয়েছে? প্রশাসনের আসল ক্ষমতা রয়েছে মন্ত্রী পরিষদদের হাতে, কাউন্সিল অফ মিনিস্টার্সদের হাতে, যাকে নেতৃত্ব দেয় কে? প্রাইম মিনিস্টার। আর তাই মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রীকেই বলা হয় রিয়েল এক্সিকিউটিভ বা প্রকৃত শাসক, ডিফ্যাক্টো রুলার। তার মানে সরকারের মেইন ক্ষমতা যাদের হাতে রয়েছে তারা কিভাবে নির্বাচিত হচ্ছে? ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, জনগণ দ্বারা সরাসরিভাবে নির্বাচিত হচ্ছে। দেখো, তার মানে আলটিমেট পাওয়ার কার হাতে রয়েছে? আলটিমেট পাওয়ার সাধারণ মানুষের হাতে রয়েছে, ভেস্টেড অন দ্য কমন পিপল। তাই তো, এটাই ডেমোক্রেসির মেইন পয়েন্ট, যে রুল অফ দ্য পিপল, জনগণের শাসন। আচ্ছা, ডেমোক্রেসির আর একটা কি ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া রয়েছে? রেসপন্সিবল গভর্নমেন্ট, মানে দায়বদ্ধ সরকার। এবার রেসপন্সিবল গভর্নমেন্ট মানে কি?
দেখো নির্বাচনে জিতে সরকার গঠন করেছে মানেই যে একদম সেই সরকারের 5 বছর টার্ম ফিক্সড, সেটা কিন্তু নয়। আমরা যাদেরকে নির্বাচিত করে এমপি হিসাবে পার্লামেন্টে পাঠাচ্ছি, সেই এমপিরা যদি সরকারের ওপর আস্থা হারায় তবে যে কোনো সময় সরকার ভেঙে যাবে। মানে সরকারকে সর্বদা পার্লামেন্ট বা সংসদের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। একেই বলে পার্লামেন্টারি রেসপন্সিবিলিটি বা রেসপন্সিবল গভর্নমেন্ট, এবং এটা উল্লেখ কোথায় পাওয়া যায়? আর্টিকেল 75-এ। আচ্ছা, বর্তমানে যত মডার্ন রিপাবলিক কান্ট্রিগুলো আছে না, যেরকম ইউএসএ, ইন্ডিয়া বা জার্মানি, এই সব রিপাবলিক কান্ট্রিগুলোর মধ্যেই কিন্তু ডেমোক্রেটিক ফিচার বর্তমান, মানে সবার মধ্যেই গণতান্ত্রিক বৈশিষ্ট্য আছে। কারণ কি? কারণ শুধু রিপাবলিক একটা লিমিটেড কনসেপ্ট। রিপাবলিক একটা মানে একটা স্পেসিফিক ফর্ম অফ গভর্নমেন্ট, অন্যদিকে ডেমোক্রেটিক কিন্তু একটা ব্রডার কনসেপ্ট। দেখো, স্পেসিফিক বা লিমিটেড আমি কেন বলছি? কারণ রিপাবলিকে হেড অফ দ্য স্টেট একটা লিমিটেড টার্মের জন্য ইলেক্টেড হবে এবং সে তার মতন করে সরকার চালাবেন। তার কাজ মানুষের ভালো লাগছে কি লাগছে না সেই ব্যাপারে কিন্তু তার খুব একটা বেশি জবাবদিহিতার প্রয়োজন নেই। এই জন্য লিমিটেড রেসপন্সিবিলিটি আমরা বলতে পারি, বা লিমিটেড অ্যান্সারেবিলিটি। লিমিটেড রেসপন্সিবিলিটি উদাহরণ দিলেই পরিষ্কার হবে আরও, বা লিমিটেড অ্যান্সারেবিলিটি। উদাহরণ দেখো, একটা কোর রিপাবলিক স্টেটের উদাহরণ কি? রিপাবলিক স্টেট অফ চায়না। চায়না কিন্তু শুধু রিপাবলিক স্টেট, চায়না ডেমোক্রেটিক নয়। চায়নায় ওয়ান পার্টি সিস্টেম, কেবলমাত্র একটাই পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তাই তো? চায়নায় ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচের স্কোপ কম, ফ্রিডম অফ স্পিচ লিমিটেড, তাই তো? ম্যাক্সিমাম সরকারের যারা সদস্য রয়েছে, ম্যাক্সিমাম মেম্বার অফ দ্য গভর্নমেন্ট কি নমিনেটেড। আমাদের দেশের মন্ত্রীদের মতন নয়, যেখানে ম্যাক্সিমাম মেম্বারই ইলেক্টেড। আর কি, আর কি সরকার তার কাজের জন্য খুব একটা বেশি জবাবদিহি করে না, তো লেস অ্যান্সারেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। এই হলো একটা কোর রিপাবলিক স্টেটের ফিচার বা কনফিগারেশন, তুমি যাই বলো। এখন তো আজকে আমরা কী কী পড়লাম? ফার্স্টেই আমরা দেখলাম যে প্রিয়াম্বেলে ডেমোক্রেটিক এবং রিপাবলিক দুটো কথারই উল্লেখ রয়েছে। তারপর আমরা প্রিয়াম্বেল নিয়ে আলোচনা করলাম, সেখানে যত ডাব্লিউবিসিএসে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার বা এমসিকিউগুলো আছে সেগুলো আলোচনা করলাম। কিছু ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখলাম, তাই তো? তারপর ইন্ডিয়াকে আমি কেন ডেমোক্রেটিক বলছি বা কেন রিপাবলিক বলছি সেগুলোর ব্যাপারে আলোচনা করলাম, ডিটেলসে বুঝলাম। তারপর রিপাবলিক এবং ডেমোক্রেটিকের কী কী এক্সট্রা ফিচার্স রয়েছে বা কী কী ডিস্টিংগুইশিং ফিচার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এই হলো আজকের ভিডিও। আমি আশা করি ভিডিওটা অনেক ডিটেলসে, অনেক অনেক কনসেপচুয়াল অ্যাঙ্গেল থেকে বোঝাতে পেরেছি। আশা করি এই টপিকের ওপর যে কোনো পরীক্ষা, শুধু ডাব্লিউবিসিএস বলে না, যদি তোমরা ইউপিএসসির প্রিপারেশান নাও সেখানেও যদি কোনো প্রশ্ন আসে তাহলে আশা করি আর সমস্যা হবে না। ভিডিওটার মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা কোনো সাজেশান থাকে অবশ্যই জানিও।